চলো, দেখতে পাচ্ছ তো? সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলতে কি বলতো, কি জিনিস এটা? ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলতে কি বোঝায়? শুনে কি বুঝতে পারছো এখানে কি হবে? একদম। তার মানে এখানে যে ফুয়েলটা থাকবে সেটা কিন্তু আমাদের ডিজেল থেকে হবে। তার মানে অ্যাকচুয়ালি যেটা তোমার ইয়েটাকে ঘোরাবে, জেনারেটরের যে তোমার প্রাইম মুভারটাকে যে ঘোরাবে, মানে জেনারেটরের শ্যাফটটাকে যে ঘোরাবে, সেটা কে? ডিজেল ইঞ্জিন, তাই না? সেটা আমাদের ডিজেল ইঞ্জিন। দেখো তাহলে এবার চলো, তাহলে আমরা যদি এটা ডেফিনিশন লিখি, এ পাওয়ার প্ল্যান্ট a power plant in which diesel engine are used diesel engine is used as the prime mover সরি বানানটা ভুল হলো, এটা হবে প্রাইম মুভার। হ্যাঁ, এটা প্রাইম, তারপরে মুভার, as the prime mover for the generation of electrical energy is known as diesel power plant. ঠিক আছে, তাহলে কি বলেছে? এ পাওয়ার প্ল্যান্ট ইন হুইচ ডিজেল ইঞ্জিন ইজ ইউজ অ্যাজ এ প্রাইম মুভার। তার মানে প্রাইম মুভার বলতে কাকে বোঝায় বলো তো? প্রাইম মুভার কাকে বলে বলো? বলেছিলাম এই কথাটা আমি আগের ক্লাস। বলো বলো। জেনারেটরের শ্যাফট নয়, প্রাইম মুভার বলতে জেনারেটরের শ্যাফটটাকে যে এক্স্যাক্টলি। তার মানে তুমি যদি জেনারেটরটাকে ঘোরাও তুমি প্রাইম মুভার, যদি কোনো ইঞ্জিন ঘোরায় সে প্রাইম মুভার, যদি কোনো কাপলিং করে কোনো মোটর ঘোরায় সেই মোটরটা হচ্ছে প্রাইম মুভার, হোয়াট এভার ইট ইজ। ওকে, তার মানে এটা যদি আমাদের জেনারেটর হয়, এটা তার শ্যাফট, আর এখান থেকে তুমি আউটপুট নিচ্ছ, পজিটিভ নেগেটিভ ধরো নিচ্ছ, পজিটিভ নেগেটিভ হয় না, এটা তো আমাদের ফেস নিউট্রাল এসি নিচ্ছ তুমি। এবার এখানে কি থাকে? একটা কাপলিং থাকে, তাই না? এখানে কাপলিং থাকে। এবার এই কাপলিংটা যদি সেটা একটা মোটর হয়, এখানে ধরো কোনো একটা মোটর আছে, তাহলে এই মোটরটা হচ্ছে প্রাইম মুভার। যদি এখানে মোটর না থেকে অন্য কোনো ডিজেল ইঞ্জিন থাকে, তাহলে ডিজেল ইঞ্জিনটা প্রাইম মুভার। তাহলে মনে রাখতে হবে যে জেনারেটরের শ্যাফটটাকে ঘোরায় সেই হচ্ছে প্রাইম মুভার। চলো, এবার দেখো এখানে মেনলি কিভাবে আমাদের পাওয়ারটা জেনারেট হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কেমিক্যাল এনার্জি of diesel
তাহলে ডিজেল কি হচ্ছে, ডিজেলের কেমিক্যাল এনার্জি যেটা আছে সেটাকে আমরা প্রথমে কিসে কনভার্ট করি বলো? এমনি নর্মাল একটা গাড়িতে ডিজেলের এই ডিজেল একটা কি কেমিক্যাল, এই এনার্জিটাকে, এই কেমিক্যাল এনার্জিটাকে আমরা কিসে কনভার্ট করি? গাড়ির ইঞ্জিন ঘোরে কি করে জানো? তুমি যখন তেল ঢালছো সেই তেলটা কি মেকানিক্যালের আগে একটা পার্ট থাকে হিট, হিটে কনভার্ট করা হয়, হিট এনার্জিতে কনভার্ট করা হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা কিসে কনভার্ট করি? হিট এনার্জি। এই হিট এনার্জিটাকে আবার কনভার্ট করা হয় মেকানিক্যাল এনার্জি। তার মানে মেকানিক্যাল এনার্জি মানে 2 স্ট্রোক 4 স্ট্রোক ইঞ্জিন, এগুলো কোথাও দেখেছো বা পড়েছো কোথাও? আইসি ইঞ্জিন, মেকানিক্যাল এনার্জি তোমাদের কোথাও ছিল না এগুলো? ছিল, এলিমেন্টস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একদম। তার মানে এই হিট এনার্জি, হ্যাঁ বলো। ওই সাবজেক্টটা আমাদের মানে স্ট্রিমে কতটা গুরুত্বপূর্ণ? কোনো গুরুত্ব নেই, বুঝলি, ওটা বেকার সাবজেক্ট। ওই ধরো একটু জাস্ট মানে নাম্বারের দিক থেকে তো দেখলে তো 50 নাম্বার মাত্র ছিল, তাই না? ওটা ইলেকট্রিক্যালদের না জানলেও হবে। জানি না, আমাদের বিটেকে ওগুলো নেই, মানে মেনলি বিটেকে যেগুলো আছে বেসিক অফ মেকানিক্সের কিছু পার্ট আছে, যেটা তোমাদের মেকানিক্স পড়েছো ওগুলো গুরুত্বপূর্ণ, সম পড়েছো ওগুলো গুরুত্বপূর্ণ, বাট ওটা এলিমেন্টস অফ মেকানিক্স বেকার, কেন, কোনো কাজে লাগবে না। তো যাই হোক, দেখো মেকানিক্যাল এনার্জি আর তাহলে হিট এনার্জিটা কি করছে? তার মানে আমরা যখন কেমিক্যাল দিচ্ছি সেই কেমিক্যালটা বার্ন হচ্ছে, হিট প্রডিউস করছে। কেমিক্যাল বলতে ডিজেল, তুমি ডিজেলটা যখন ইঞ্জিনের ভেতরে দিচ্ছ সেটা বার্ন হয়ে হিট প্রডিউস করছে। সেই হিটটা কি করছে? 2 স্ট্রোক ইঞ্জিন 4 স্ট্রোক ইঞ্জিন যেগুলো আইসি ইঞ্জিন আছে ওটাকে রোটেট করাচ্ছে। এবার ওই আইসি ইঞ্জিনটা রোটেট করলে ওটার সাথে কি কাপলিং করা আছে? জেনারেটরটা, ব্যাস, ওখান থেকে আমরা কি পাচ্ছি? ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, তো এই মেনলি 4টে স্টেপে কিন্তু আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট কাজ করে। ওকে, চলো, এই মেনলি 4টে। দেখো সৌম্যজিৎ, আমি এখনো বেশি কিছু পড়াইনি, জাস্ট ডেফিনিশনটা পড়িয়েছি ডিজেল পাওয়ার প্ল্যান্ট কাকে বলে এবং ডিজেল পাওয়ার প্ল্যান্টে কি কি হয়। মানে প্রথমে কেমিক্যাল এনার্জি, সেটা কনভার্ট করা হয় হিট এনার্জিতে। তার মানে আমি ইঞ্জিনের ভেতরে কেমিক্যাল বলতে তেল দিচ্ছি ডিজেলকে, সেটা বার্ন করে হিট প্রডিউস হচ্ছে, সেই হিটটার জন্য মেকানিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছে। মেকানিক্যাল এনার্জি বলতে সেই আইসি ইঞ্জিন যেটা থাকে সেটা রোটেট করছে। আইসি ইঞ্জিন রোটেট করলে তার সাথে আমাদের জেনারেটরের শ্যাফটকে কাপল করা আছে, সেই জেনারেটরের শ্যাফটটা ঘুরছে, তার জন্য আমরা জেনারেটরের আউটপুটে কী পাচ্ছি? ইলেকট্রিক্যাল এনার্জি। কী বললাম, বুঝলে? ওকে, দেখো হোয়াইট বোর্ডটা ঠিক আছে নাকি ব্ল্যাকটা নেব? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ, তোমার কথা শোনা গেল না। ইউজ অফ, ওকে ওকে, ইউজ অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। দেখো ডিজেল পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমরা সব জায়গায় ইউজ করি না, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কোথায় ইউজ করা হয়, এটা প্রচুর এক্সপেন্সিভ বা পুরো সিস্টেমটাও কস্টলি প্রচুর। সো প্রথমে একটু লিখে নিই, অ্যাজ দ্য জেনারেশন কস্ট ইজ মোর, অ্যাজ দ্য, কী বলতো, এটা খুব কম বইতে পাবে তো এই জন্য আমি লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বইটাই ওই বইটাতে নেই। As the
জেনারেশন কস্ট আর জেবি গুপ্তাতে যেটা আছে এটা হিউজ, মানে অত পড়ে কোনো কাজ নেই, যেটা আমি লেখাচ্ছি সবাই লিখো। কস্ট ইজ মোর ডিউ টু হাই প্রাইস অফ ডিজেল। Due to high price of diesel, therefore such power plant are therefore such power plant are only used to produce small amount of power, used to produce small amount of power and where there is no other easily available alternative of producing electric power. Alternative of producing electric power diesel power plant are used. মানে কি হলো, অ্যাজ দ্য জেনারেশন কস্ট ইজ মোর, তার মানে আমরা ইউজ অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট কেন করছি বা কোথায় করছি? দেখো, অ্যাজ দ্য জেনারেশন কস্ট ইজ মোর ডিউ টু হাই প্রাইস অফ ডিজেল, therefore such power plant are only used to produce small amount of power and where there is no other easily available alternative of producing electric power, diesel power plant are used. তার মানে কি বলেছে যে এটার কিন্তু ফুয়েলের কস্ট অনেক বেশি। তার মানে তুমি যদি কয়লা থেকে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, যেটা কয়লা থেকে পাওয়ার প্রডিউস করে, সেখানে কিন্তু খরচ অনেক কম হয় আমাদের। কিন্তু আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট কোথায় ইউজ করি? যেখানে কোনো অল্টারনেটিভ নেই, নো আদার ইজিলি অ্যাভেলেবেল অল্টারনেটিভ অফ পাওয়ার প্রডিউসিং ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে? সেইখানে কিন্তু আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। তার মানে ভালো করে বোঝো, ডিজেল পাওয়ার প্ল্যান্টটা মানে খুব সিম্পল একটা ব্যাপার, জাস্ট তুমি একটা আইসি ইঞ্জিন লাগিয়ে দেবে, সেখান থেকে পাওয়ার প্রোডাকশন হবে, ঠিক আছে? অত ঝামেলা নেই। বাট এখানে প্রবলেমটা কোথায়? ফুয়েলের কস্টটা অনেক বেশি। তার মানে এখান থেকে যদি আমরা পাওয়ার প্রোডাকশন করি, বুঝতে পারছো এখন ডিজেলের দাম কত যাচ্ছে, তাহলে কি হবে বলো তো? অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? যদি ডিজেল পাওয়ার প্ল্যান্ট বানাই আমরা। মেন ইউজেস অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট মেনলি কোথায় ইউজ করা হয়, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে এটা আমরা সব জায়গায় ইউজ করি না, বা কোথায় কোথায় এক্স্যাক্টলি ইউজ করি। দেখো, 1 নম্বর টেম্পোরারি প্ল্যান্ট।
টেম্পোরারি প্ল্যান্ট কেন বলেছে এটাকে? ধরো ধরো কোনো একটা প্ল্যান্ট আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট হোক, হাইড্রাল হোক বা হোয়াট এভার ইট ইজ, কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের জন্য ফুয়েল আসা বন্ধ হয়ে গেল, মানে কয়লা আসা বন্ধ হয়ে গেল, বা হাইড্রাল পাওয়ার প্ল্যান্টে ধরো কিছুদিনের জন্য জল শুকিয়ে গেছে, জলের স্টক নেই, কোনো একটা প্রবলেম হলো পাওয়ার প্ল্যান্টে, এবার পাওয়ার জেনারেশন তো বন্ধ করা যাবে না। সো তখন আমরা কি করি, ডিজেল পাওয়ার প্ল্যান্টটাকে স্টার্ট করি। তার মানে কি হয়, টেম্পোরারি বেসিস, তার মানে বছরে হয়তো 2 দিন বা 4 দিন চালাতে হয় আমাকে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, কিন্তু এটা কি হয়, এটা সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে রাখতে হয়। কি বললাম, কথাটা বোঝা গেল কি বললাম? বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এই কথাগুলো যদি মনে রাখো তাহলে দেখবে এমনি ডিজেল পাওয়ার প্ল্যান্টে আর এর বাইরে কিছু নেই। অক্সিলারি প্ল্যান্ট কাকে বলছে? পিক লোড অক্সিলারি প্ল্যান্ট, তার মানে কি বলতে পারবে কথাটার মিনিংটা? এই কথাটার মানেটা বলতে চেয়েছে যে কোনো কারণে যদি প্ল্যান্টে লোডের ডিমান্ড বেড়ে যায়, দেখা গেল পিক লোডে পৌঁছে গেছে, এবার কি হবে, তুমি তো এবার তোমার যা এফিসিয়েন্সি তুমি তো দিয়ে দিয়েছো, তোমার তো আর দেওয়ার পসিবল নয়। ধরো তোমার একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে বা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট আছে, সো তুমি যা প্রডিউস করো, এবার তোমার লোডের ডিমান্ড অনেক বেশি বেড়ে গেল কোনো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, তোমার লোডের ডিমান্ড বেড়ে গেল, তখন তুমি কি করো, ডিজেল পাওয়ার প্ল্যান্টটাকে স্টার্ট করে সেই লোডের ডিমান্ডটাকে ফুলফিল করো। তার মানে কাস্টমার তো কেউ হাতছাড়া করতে চাইবে না, তাই না? কাস্টমারের ডিমান্ড তোমাকে ফুলফিল করতে হবে। তোমার যদি কোনো দোকান থাকে তুমি বুঝতে পারবে কাস্টমার যেটা চাইবে, কাস্টমার লক্ষ্মী, কাস্টমারের ডিমান্ড তোমাকে ফুলফিল করতে হবে। সেই রকমই যে কোনো পাওয়ার প্ল্যান্ট যতই গভর্নমেন্ট চালাক না কেন, গভর্নমেন্ট কোনো দিনও কাস্টমারের ডিমান্ডকে নেগলেক্টেড করতে পারে না। যদি কাস্টমারের ডিমান্ড থাকে তাহলে তাকে সাপ্লাই দিতে হবে, তার বিনিময়ে সে টাকা তো বেশি চার্জ করছে। ইউনিট কি হয়, যদি তুমি ধরো এরকম একটা রেঞ্জ থাকে যে 1 থেকে 150 ইউনিট পর্যন্ত পার ইউনিট পিছু 6 টাকা, যখনই এটা 150 থেকে বেড়ে কত হলো 151 ইউনিট হয়ে গেল, পার ইউনিট পিছু 7 টাকা করে লেগে গেল। তার মানে তোমার যদি 150 ইউনিট বিল আসে তাহলে তোমাকে কত দিতে হবে, 6 × 15 মানে 6 15 900 টাকা, 900 টাকা দিতে হবে, 900 টাকা। যদি তোমার 151 মানে 1 ইউনিট বেশি বিল আসে তাহলে তোমাকে কত দিতে হবে, 151 × 7, তাহলে হওয়া উচিত ছিল 150 × 6 প্লাস 1 × 7 এটা, কিন্তু না, পার ইউনিট পিছু কিন্তু আমার 1 টাকা করে বেশি চেপে গেল। তার মানে তুমি লোড নিচ্ছ, সেই হিসেবে তোমাকে আমি পে করছি, তুমি আমার ডিমান্ড কেন মেটাবে না? কথাটা বুঝলে? সো লোডের ডিমান্ড বাড়লে ভাই তোমাকে যেভাবে হোক লোডের ডিমান্ড কিন্তু ফুলফিল করতে হবে। তোমরা জানো এই ট্যারিফের ক্যালকুলেশনগুলো, এগুলো যে এই সিস্টেমে হয় জানো? না স্যার। হ্যাঁ, এই সিস্টেমে হয়। আবার 450 ইউনিট পর্যন্ত 7 টাকা, তারপরে আবার ওটা 8 টাকা পার ইউনিট পিছু, মানে 450 বেশি 1 ইউনিট হলে পেছনের ইউনিটগুলো তো 1 টাকা করে বেড়ে গেল সব। স্ল্যাব বলে তো স্যার? হ্যাঁ, ওই স্ল্যাব, ওই তো। এই ডিজেল পাওয়ার প্ল্যান্টকে দেখতে পাবে, এগুলো ক্যালকুলেশন আছে তোমাদের পরের সেমিস্টারে, পাওয়ার সিস্টেম ইয়েতে আছে, ওই ইকোনমিক লোড ডিসপ্যাচ বলে একটা সাবজেক্ট আছে। দেখো মেন ইউজটা কোথায় হয়, ইমার্জেন্সি প্ল্যান্ট হিসাবে। ইমার্জেন্সি প্ল্যান্ট বলতে ধরো ইমার্জেন্সি সার্ভিস, যেমন যেখানে তোমার পাওয়ার কাট অফ হলে চলবেই না, এমন একটা প্ল্যান্ট, এমন একটা জায়গার নাম বলো।
কি পাওয়ার কাট অফ হলে চলবে না কোথায় কোথায়? সিনেমা, হাসপাতাল স্যার। এক্স্যাক্টলি, হাসপাতাল, হসপিটাল। সিনেমা হলে বসে পাওয়ার কাটিং হয়ে গেল তাহলে মুশকিল, তো ওখানেও আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট থেকে সাপ্লাই নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যাতে কোনোভাবেও কাট অফ না হয়ে যায়। তারপরে কি মোবাইল প্ল্যান্ট, মোবাইল প্ল্যান্ট বলতে রিমোট এরিয়া বা মোবাইল, এখানে মোবাইল প্ল্যান্ট বলতে কি বুঝিয়েছে? মানে রিমোট এরিয়া যেখানে, সেখানে ধরো কোনো কারণে তুমি পৌঁছাতে পারছো না, মানে ওখানে আমাদের থার্মাল প্ল্যান্টের জন্য যে ইয়েটা হবে, মানে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা আমরা ওখানে কোনো কারণে পৌঁছাতে পারছি না, অনেক বড় ট্রান্সমিশন লাইন দরকার হচ্ছে, তখন আমরা কি করি যে এরিয়াগুলোতে আমরা ছোট ছোট ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করে নিই, ঠিক আছে, সেটা খুব কম জায়গাতে হয়। চলো এবার আমরা দেখব মেইন কম্পোনেন্ট অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্টে কি কি কম্পোনেন্ট দরকার হয়? মেইন কম্পোনেন্ট অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট কি কি? ফার্স্ট হচ্ছে 1 নম্বর ডিজেল ইঞ্জিন, 2 নম্বর হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম, প্রত্যেকটা জিনিস পড়াবো, হ্যাঁ আমি, কোনো চিন্তা নেই। ফুয়েল সাপ্লাই সিস্টেম, এয়ার ইনটেক সিস্টেম, তারপরে কি এক্সস্ট সিস্টেম, তারপরে হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম, সরি কন্ট্রোলিং না, এটা কুলিং হবে, হ্যাঁ ভুল লেখা আছে, এটা হচ্ছে কুলিং সিস্টেম। তারপরে হচ্ছে লুব্রিকেশন সিস্টেম। লুব্রিকেশন মানে কি? বলো, চুপচাপ থাকলে হবে না। পিচ্ছিল জাতীয়, মানে তেল দিয়ে যাতে সহজে রোটেট করতে পারে। যাতে ফ্রিকশন কম হয়, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। স্টার্টিং সিস্টেম, সবাই নোট করো, এগুলো কিন্তু বইতে নেই, আর যদি ভাবো যে ওই বই থেকে পড়বে, আমার ওই বইটা থেকে যদি আমি পাঠাই, এখান থেকে ওখানে অনেক কিছু লেখা আছে, আমি জিস্ট করে একটা নোটস টাইপের বানিয়েছি। এসি অর ডিসি জেনারেটর, তাহলে এই এই মেন কম্পোনেন্টসগুলো আমাদের দরকার, প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব একটা একটা করে। এই 8খানা কম্পোনেন্ট যদি থাকে তাহলেই আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবো। চলো প্রথমে হেডিং দাও, ডিজেল ইঞ্জিন। Diesel engine. It is the main component used in diesel electric power plant. It is the main component used in diesel electric power plant
diesel electric power plant for developing mechanical power. Power plant for developing mechanical power. মিন্ময়, এত সুন্দর জিনিস পড়ানো হচ্ছে, তুমি মিস করে গেলে, অনেক দেরি হয়ে গেল, কি হয়েছে বলো? হ্যাঁ দেখে নেবে, হ্যাঁ বুঝতে পারবে এমনি, এটা জাস্ট সোজা জিনিস, ইন্টারেস্টিং টপিক বাট সোজা জিনিস। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, চলো তাহলে ডেভেলপিং মেকানিক্যাল পাওয়ার। দিস মেকানিক্যাল পাওয়ার this mechanical power diesel electric power plant. This mechanical power used to run the generator and produce electric energy. বাইরে যখন তোমরা জব করতে যাবে দেখবে পাওয়ার প্ল্যান্টের জব পাবে, কিন্তু মানে যদি একটু খোঁজো পাওয়ার প্ল্যান্টে, আমার একটা বন্ধু আছে কাশ্মীরে, বেশিরভাগ হিলি এরিয়াতে প্রচুর পাওয়ার প্ল্যান্ট হয়, এরকম ছোটোখাটো প্রচুর পাওয়ার প্ল্যান্ট থাকে, ওগুলোতে কিন্তু ইজিলি জব পাওয়া যায়, আর ওগুলো জব অনেক ভ্যালুয়েবল জব, বুঝতে পারলে? সো পাওয়ার প্ল্যান্টে আইডিয়া থাকলে ভালো ভালো জব পাবে। দেখো ফিল্ডে কাজ করবে এগুলো দিয়েই, তাই না? কন্ট্রোল সিস্টেম দিয়ে ফিল্ডে তেমন এখন নর্মালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দিয়ে তোমাদের কন্ট্রোল সিস্টেমের কাজ করাবে না, ঠিক আছে? মেজারমেন্ট বা কন্ট্রোল সিস্টেম ওগুলো তোমার প্র্যাকটিক্যাল নলেজ, মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বর্তমানে অনেক কম, কিন্তু পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা অনেক বেশি আছে। For producing electrical energy, the diesel engine is mechanically coupled to generator. The diesel engine is mechanically coupled to generator. बस তাহলে কি বলেছে, ডিজেল ইঞ্জিন কাকে বলবো? ইট ইজ দ্য মেইন কম্পোনেন্ট ইউজ ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ফর ডেভেলপিং মেকানিক্যাল পাওয়ার। দিস মেকানিক্যাল পাওয়ার ইউজ টু রান দ্য জেনারেটর অ্যান্ড produce electrical energy. For producing electrical energy the diesel, তার মানে কোথা থেকে তৈরি করে? এটা ডিজেল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। ইজ মেকানিক্যাল কাপল টু জেনারেটর, মেকানিক্যালি এটা কিসের সাথে কাপল থাকে? জেনারেটরের সাথে। তাহলে এখান থেকে কি বুঝলাম? দেখো ডিজেল ইলেকট্রিকের ভেতরে যে পিস্টনটা কিভাবে ওপর নিচ করছে, বা ডিজেলের ইঞ্জিনের ভেতরটা, সেটা আইসি ইঞ্জিন, ওটা কিন্তু মেকানিক্যালদের পার্ট, ওটা আমাদের পার্ট নয়, ঠিক আছে? আমাদের পার্টটা হচ্ছে কি করে পাওয়ারটা জেনারেট হচ্ছে, তার মানে সেই আইসি ইঞ্জিনটাকে যেভাবে হোক ঘোরাতে হবে। কিভাবে হচ্ছে আমি কিছুটা বলছি, পুরোটা আমাদের পক্ষে ওটা জানা পসিবল নয়। আইসি ইঞ্জিন নিয়ে মেকানিক্যালের 2-3টে সেমিস্টার ওরা পড়ে, তাই না? আই থিঙ্ক জানো তোমরা আইসি ইঞ্জিন একটা পুরো একটা বই আছে, দুটো সেমিস্টার ওদের আছে আইসি ইঞ্জিন নিয়ে। তো শুধু আইসি ইঞ্জিন তুমি একদিনে বুঝতে পারবে না। আমাদের যেমন মেশিন ওরা একটা টপিকে বুঝতে পারবে, এবার ওদেরকে সঠিক মানে সহজে বোঝালে আমরা কি বলতে পারি, সহজে যদি আমরা বলি তাহলে বলবো যে মেশিন কিছুই না, যেটা রোটেট করছে বা যেটা কোনো একটা কাজকে ইজি করে দেয়, বা রোটেটিং মেশিন আর একটা স্ট্যাটিক মেশিন, এভাবে বলতে পারি। কিন্তু আমি কি 10 মিনিটে কি মেশিন সম্বন্ধে বলতে পারবো? বলো, পসিবল নয়। সেই রকমই
এবার ডিজেল ইঞ্জিন, এটা 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 আরো ভালো বুঝবো। দেখো এবার আমি লেআউটটা ড্র করছি। হ্যাঁ, এটা লেআউট, লেআউটটাই কিন্তু পরীক্ষায় বেশি করে আসে। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের লেআউটগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো কম্প্রেস এয়ার, এই কথাটার মানে কি বলো? স্যার এয়ারকে পরিশোধন করা হয়। কম্প্রেসড কথাটার মানে কি পরিশোধন? চেপে দেওয়া। হ্যাঁ, চেপে দেওয়া, তার মানে প্রেশার তৈরি করা। কম্প্রেসার, বুঝতে পারলে অনিমেষ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, পরিশোধন এই ফিল্টার দিয়ে এয়ারটা পিউরিফাই হবে, বাট এখান থেকে আমরা কি পাঠাই? কম্প্রেসড এয়ার, হাই প্রেশারে এয়ার থাকবে। তার মানে ওই পাইপ লাইনিংয়ে যখন আমরা পাম্প দিয়ে জলটাকে তুলি, কি করি? ওখানে জলটাকে অনেক স্পিডে ফ্লো করাই, তাই না? তার মানে কি জলের মধ্যে চাপ সৃষ্টি করি। সেরকমই এয়ারের মধ্যে কি হবে? চাপ সৃষ্টি করলে কম্প্রেসড হবে ওটা। জিনিসগুলোকে গল্পের মতো মনে রাখবে, দেখবে কোনোদিনও ভুলবে না। এটা হচ্ছে ফুয়েল পাম্প, এটা ফুয়েল পাম্প, এটা হচ্ছে আমাদের ফিল্টার। সবাই সুন্দর করে ছবিটা আঁকবে। হ্যাঁ, এই মাথাটা একটু ইয়ে মতো থাকে, এটাকে বলা হয় ফুয়েল ইনজেক্টর। আর এখান থেকে আবার এয়ারটাকে কম্প্রেস করে পাঠানো হয়, কম্প্রেসড এয়ার। দেখো আগে একটু বুঝিয়ে নি, তারপর আবার বলছি আমি। তাহলে কি হলো এখানে, কি হলো বোঝো। এটা হচ্ছে আমাদের ফুয়েল, এটা পাম্প নয়, ঠিক, এটাকে ট্যাঙ্ক লিখো। হ্যাঁ, ফুয়েল ট্যাঙ্ক। তার মানে এখানে কি আছে? ডিজেল আছে, এখানে ডিজেল আছে। সেই ডিজেলটাকে কি করছি আমরা? আগে ফিল্টার করে নিচ্ছি। ফিল্টার করে নেওয়ার পর এটাকে পাম্প থ্রু আমি কোথায় নিচ্ছি? ডিজেল ইঞ্জিন বা আইসি ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। এবার এই ডিজেল ইঞ্জিনে যখন আমি ঢোকাচ্ছি এটাকে, এটাকে তো বার্ন করাতে হবে ভেতরে, এই ফুয়েলটাকে তো বার্ন করাতে হবে। তো বার্ন কি করে করাই? কেউ বলতে পারবে যে আমাদের কি মানে বাইক যে চলছে, বাইকের ভেতরে কি আগুন লাগিয়ে দিই নাকি আমরা ট্যাঙ্কের ভেতরে? বলো। বলো গো, কে কি জানো দেখি, একটু আইডিয়া করে বলো তাহলে কি করি। কি আইডিয়া? পার্কিং প্লাগ গুলো কিছু হয় কি? স্পার্কিং প্লাগ, সে আমি তো জানি না অত কিছু। বাইকে স্পার্কিং প্লাগ নাম তো শুনেছি যে থাকে, কি কাজ সেটা আমি জানি না। কিন্তু ডিজেল ইঞ্জিনের ভেতরে কি থাকে সেটা জানি আমি। সেটা আমি জানি এটার ভেতরে কি থাকে। দেখো কিছুই থাকে না, এখানে এয়ারটাকে কম্প্রেস করে ঢোকানো হয়, কম্প্রেসড এয়ার। এখানে এয়ার থাকে যেটা কম্প্রেস থাকে।
এই কম্প্রেসড এয়ারের মধ্যে মনে রাখবে যে এই কম্প্রেসড এয়ার সময় কি প্রডিউস করে, হিট প্রডিউস করে। যখনই তুমি একটা এয়ারকে কম্প্রেসড করবে সেই এয়ারটা অনেক কি হয়, গরম থাকে। সেই হিটের মধ্যে এবার যদি এটা এবার কি ডিজেল কি হাইলি ইনফ্লেমেবল লেখা থাকে না, দেখবে কোথাও, দেখেছো এই কথাটা গাড়ির পেছনে বা যেখানে হোক, হাইলি ইনফ্লেমেবল কথাটার মানে হচ্ছে খুব সহজে এটা জ্বলে যায়, খুব সহজে জ্বলতে পারে, ঠিক আছে। সো যখনই তুমি এখানে মানে এটাকে এন্টার করালে, এই ফুয়েল ইঞ্জেক্টর দিয়ে এটাকে এন্টার করালে, কি পাম্প দিয়ে তোমরা এটাকে এন্টার করালে, কাকে, ফুয়েলটাকে। যখনই এখানে ফুয়েলটা এন্টার করলো, কম্প্রেসড এয়ারের সংস্পর্শে এসে এটা কি হবে, ফুয়েলটা বার্ন হবে। এবার এই ফুয়েলটাকে হ্যাঁ জ্বলে যাবে। এবার ফুয়েলটাকে এই ফুয়েল ইঞ্জেক্টর দিয়ে কেন ঢোকানো হয়, ফুয়েল ইঞ্জেক্টরের কাজ কি, এই ফুয়েল ইঞ্জেক্টর ফুয়েলটাকে কি করে, মানে ওই শাওয়ার দিয়ে কি হয়, জল কীভাবে পড়ে, শাওয়ার দিয়ে ঝিরিঝিরি করে পড়ে না, হ্যাঁ স্প্রে করার মতো করে জলটা পড়ে। কেন বলো তো স্প্রে করার মতো করে পড়ে, যাতে পুরো ফুয়েলটা খুব ভালোভাবে, হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি ভেতরে আগুন লাগে না, কিন্তু জাস্ট ওটা একটা বার্নিং ক্রিয়েট হয়, ঠিক আছে, ভেতরে কিন্তু আগুন লাগে না, প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, বুঝলে। হ্যাঁ এইবার এই যে প্রচণ্ড হিট প্রডিউস হলো এখানে, হিউজ অ্যামাউন্ট অফ হিট, এই হিটটা প্রথমে কম্প্রেস এয়ারের জন্য কিছুটা ছিল, যখন এই ফুয়েলটা বার্ন হচ্ছে, কোনো জিনিস জ্বলে গেলে তো আরও বেশি হিট হবে, তাই না। এবার যখন হিট হলো, এবার তাহলে কি হবে, এই হিট এনার্জিটা কি করবে, পিস্টনটাকে ঘোরাবে, সেই ইঞ্জিনগুলোকে ঘোরাবে। দেখেছো তো আইসি ইঞ্জিন কি করে ঘোরে, 4 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন যদি আমরা দেখতে চাই, দেখো 2 স্ট্রোক লিখি, স্ট্রোক হবে STROC আই থিঙ্ক, বাবারে স্যামসাং খুলে গেল। দেখো কি হয়, পিস্টনটা ওপর নিচে করছে, তাই না, পিস্টনটা ওপর নিচ করছে। এটা তো আমাদের বাইকে, যদি আমরা এটাই যদি দেখতে চাই 4 স্ট্রোক ইঞ্জিন, অ্যানিমেশন, দেখো এই তো এটা ভালো দিয়েছে বেশ। দেখো আমাকে বেশি কোশ্চেন করো না, আমি এগুলো সম্বন্ধে অত জানি না, ঠিক আছে। কি করে এটা একদম প্রপার ডেফিনেশন আমি বলতে পারবো না। দেখো এই যে দেখো তো বার্নিং হচ্ছে জিনিসটা, এটা তো 2 স্ট্রোক ইঞ্জিন না, হ্যাঁ এটা তো 2 স্ট্রোক, 4 স্ট্রোকটা কোথায় বুঝতে পারছি না, 4টে ইয়ে থাকবে তো, স্ট্রোক থাকবে 4টে, হ্যাঁ এই যে হ্যাঁ স্যার এই গাড়িতে থাকে, হ্যাঁ। তো যাই হোক থাকে, এগুলো মেকানিক্যালদের ইন্টারেস্টিং জিনিস, আমি খুব ভালো জানি না, জাস্ট আমাদের কোথাও লাগবে না, এইটুকু পড়তে যতটুকু লাগবে অতটুকু। তো এবার দেখো, এবার এই এবার এখানে কি প্রচুর হিট প্রডিউস হলো। এবার ইনিশিয়ালি স্টার্টিং দেওয়ার জন্য এই কম্প্রেসার দরকার হয়। কম্প্রেসার কি করে, কম্প্রেসড এয়ারটাকে
ফিল্টার করে পাঠায়, ফার্স্ট একবার রানিং নিয়ে নিলেই ব্যাস ওটা ঘুরতে থাকে। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। বলো বাকিরা বলো। সবাই বুঝতে পেরেছো? স্টার্টিং পারপাসে আমাদের এখানে কম্প্রেস এয়ার পাঠানো হয়। এই কম্প্রেস এয়ারটা দিয়ে একবার তুমি যদি স্টার্ট করে দাও, তারপরে যেমন জেনারেটরকে একবার স্টার্ট করতে হয় না, সেই রকমই জেনারেটরকে যেমন একবার স্টার্ট করতে হয় সেই রকমই। ঠিক আছে, ওকে। এবার দেখো, এবার এটা যখন বার্নিং হয়ে গেল, এবার এটা বার্নিং হয়ে গেল, এবার এখানে ভেতরে তো ওই পিস্টনটা ওঠানামা করছে, মানে কি মেকানিক্যালি ওটা কি ঘুরছে। এবার মেকানিক্যালের সাথে এইদিকে এখান থেকে একটা কাপল করে, একটা কাপলিং লাগানো থাকে, এই কাপল করে জেনারেটরটাকে ঘোরানো হয়, জেনারেটরটাকে ঘোরানো হয়। তো এটা হচ্ছে আমাদের জেনারেটর। এটা আমাদের জেনারেটর। ঠিক আছে, এবার এই জেনারেটরটা যখন ঘুরবে, এই জেনারেটরটা ঘুরলে তাহলে আউটপুটে আমি কি পাবো? ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। এটা হচ্ছে আমাদের কাপলিং। হ্যাঁ স্যার হ্যাঁ। এবার দেখো, এবার এইবার যে হিটটা প্রডিউস হচ্ছে, সেই হিটটা, যে স্টিমটা বা যে গ্যাসটা, মানে এটা পুড়লে তো একটা মানে তোমার কি বলবো, একটা পলিউটেড গ্যাস তৈরি হবে, তাই না? সেই পলিউটেড গ্যাসটাকে আমরা চিমনি দিয়ে বাইরে বের করে দিই, চিমনি দিয়ে বাইরে বের করে দিই। দাঁড়াও, এখানে এইরকম ভাবে একটা দেয়া থাকবে। এটাকে বলা হয় সাইলেন্সার। এটা সাইলেন্সার কেন বলা হয়? দেখো, এটা তো একটা চিমনি দিয়ে বাইরে বের, উপরে একটা সাইলেন্সার লাগিয়ে দেওয়া হয় টুপির মতো। সাইলেন্সারটা কেন লাগায় কেউ জানো তোমরা? শব্দটা কমানোর জন্য স্যার। হ্যাঁ, শব্দ কমবে। কোনোদিনও কোনো গ্যাস যখন হাই প্রেসারে কোথাও থেকে বেরোচ্ছে দেখেছো এরকম? জাস্ট ওই যে বাইক পরিষ্কার করে দেখেছো, দেখবে একটা হাওয়া বেরোয়, একটা ইয়ে দিয়ে সিং করে বেরোয়, বিশাল স্পিডে একটা হাওয়া বেরোয়, ওইটুকু জায়গা থেকে হাওয়াটা বেরোয়, তাতে কত মানে বিশাল শব্দ হয়, ওটার বিশাল নয়েজ। আর এখানে তো চিমনি মানে বুঝতে পারছো, ডিজেল ইঞ্জিন মানে এটা ওই গাড়ির ইঞ্জিন না, এটা পাওয়ার হ্যাঁ প্ল্যান্ট। স্যার বুলেট ইঞ্জিনগুলো প্রচন্ড শব্দ হয়। বুলেট ইঞ্জিন তো ছাড়ো, বুলেট ইঞ্জিন ছাড়ো না তুমি একটা কথা বোঝো, তুমি বাইকের তুলনাই করো না। এটা কত বড় ইঞ্জিন যে একটা এ কত ওয়াট পাওয়ার তৈরি করতে পারে? প্রায় 50 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম। 100-এর বেশি পারে না, ঠিক আছে? খুব রেয়ার জায়গায় 100, ম্যাক্সিমাম জায়গায় 50 থেকে 60-র মধ্যে মেগাওয়াটের পাওয়ারও প্রডিউস করে। তার মানে এত মেগাওয়াট পাওয়ার প্রডিউস করার জন্য কত বড় ইঞ্জিনটা হতে পারে, বুঝতে পারছো? অনেক বড় ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ, বলো। পিস্টনের সাইজটা তো অনেক বড় বড় থাকে। বিশাল, এক একটা পিস্টন এক একটা মানুষের থেকে বড় হবে। ঠিক আছে, দেখবে এমনি ছবিগুলো আমি সব নামিয়ে রাখিনি আজকে, দেখবে, আমি দেখেছি। হ্যাঁ, টাইটানিক মুভিতে দেখেছি, মানে ও ইয়েস, হ্যাঁ, জাহাজের মধ্যে কিন্তু আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট থাকে। ঠিক আছে, জাহাজের মধ্যে, ঠিক এই কথাটা ভালো, থ্যাংক ইউ মনে করালে। জাহাজের মধ্যে আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট, অ্যাকচুয়ালি ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলতে এটাকে পাওয়ার প্ল্যান্ট, দেখো অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিনই থাকে। তাহলে তুমি বলতে পারো স্যার, আমরা তো বলতে পারি ট্রাকের মধ্যেও ডিজেল পাওয়ার প্ল্যান্ট থাকে। পাওয়ার প্ল্যান্ট কখন বলছি? যখন একটা হাই রেটিংয়ের পাওয়ারও প্রডিউস করছে, তখন আমরা পাওয়ার প্ল্যান্ট বলছি। আর জাহাজের মধ্যে কি হয়? শুধু ইঞ্জিন থাকলে সেটা তো খালি ইয়ে করবে, জাহাজটাকে চালাবে। শুধু জাহাজটা চালালে হবে? জাহাজ, এক একটা জাহাজ কত বড় হয় বলো তো? অনেক বড় হয়, প্রচুর। ওখানে আমাদের ইয়ে দরকার হয়, কি বলে, ইলেকট্রিসিটি দরকার হয়, তাই না? কত রুম থাকে, নট অনলি জাহাজটা শুধু চালানোর জন্য না, লাইট, ফ্যান, কত কিছু থাকে।
খাওয়া দাওয়া মেনটেনেন্স, এক একটা জাহাজ বলতে পারো যে এক একটা মানে বাজার এরিয়ার কাছাকাছি অনেক বড় হয়, তাই না? প্রায় স্কোয়ার, একটা ছোট ছোট হ্যাঁ শহর। একটা ছোট শহরের মতো হয়, হ্যাঁ স্যার, একটা কলোনির মতো। একটা কলোনির মতো একদম। মানে স্কোয়ারে বলতে পারো 1 কিলোমিটার এরিয়া জুড়ে একটা জাহাজ বানায়। ভাবো কত বড় হতে পারে, বিশাল বিশাল। এক একটা যদি তোমরা ইয়েগুলো দেখো, কন্টেনারগুলো, এক একটা কন্টেনারে যা মাল ধরে সেটা 3টে 10 টাকা গাড়িতে লোড করা যায়। কি বললাম বুঝলে? এক একটা কন্টেনারে যা মাল ধরে 3টে 10 টাকা গাড়িতে লোড হবে। কন্টেনার দেখেছো? দেখবে বিদেশি মুভিগুলো যদি দেখো, দেখবে বিভিন্ন অরেঞ্জ কালারের, বিভিন্ন রং বেরঙের কালারের কন্টেনার থাকে। দেখেছি সে ডকে থাকে। হ্যাঁ ডকে থাকে, বুঝতে পেরেছো? ও মেদিনীপুরের ছেলে, ও তো দেখেছে। তোমাদের ওখানে তো ডক আছে না পাশাপাশি? হলদিয়া ডকে। হলদিয়া ডক, হ্যাঁ। তাহলে ভাবো ওরকম কত হাজার হাজার এক একবারে কন্টেনার আসছে মাল, তাই না? তো ওখানে আমাদের জাহাজে কিন্তু ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট থাকে। এবার দেখো, এই হচ্ছে আমাদের জেনারেটর। এইবার এই পুরো সিস্টেমটাকে খুব ভালো করে, এবার সিস্টেমটা রান করে গেছে, আর বেশি কিছু লাগে না, জাস্ট ফুয়েল লাগে। ফুয়েলটাকেই আমি এয়ার দিয়েই বার্ন করাচ্ছি, কম্প্রেসড এয়ার দিয়ে, এবং সেটাকে স্টার্টিং করার জন্য আমি কম্প্রেসার লাগাচ্ছি, ব্যাস পুরো সিস্টেম রান করে গেছে। এবার সিস্টেম রান করলে হবে কি, সিস্টেমটাকে সুস্থ রাখার জন্য এখানে লুব্রিকেশন করতে হয়। সিস্টেমটাকে সুস্থ রাখার জন্য লুব্রিকেশন করতে হয়, ঠিক আছে? দেখো কিভাবে লুব্রিকেশন করছি আমরা। লুব্রিকেশন অয়েল ট্যাঙ্ক, তার মানে এখানে লুব্রিকেন্ট অয়েল থাকে, পিচ্ছিল অয়েল। সেই অয়েলটা কি করে, ভেতরে যত ইনস্ট্রুমেন্ট থাকে, যে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলোকে সবসময় লুব্রিকেন্ট করা হচ্ছে। এবার ওটা যদি লুব্রিকেন্ট অয়েলের মধ্যে বসানো থাকে তাহলে কি হবে, ফ্রিকশন কম হবে। ফ্রিকশন কম মানে কি, মেকানিক্যাল লসেস কম হবে, তাই না? মনে রাখবে, মেকানিক্যাল লসেস কিন্তু ফ্রিকশন থেকে হয়। তাহলে একটা সাইকেল যখন তুমি চালাচ্ছ, তখন হাওয়া যদি খুব ভালো থাকে, তাহলে সাইকেলটা চালাতে বেশি কষ্ট হবে নাকি হাওয়া না থাকলে কষ্ট হবে বেশি, বলো? হাওয়া না থাকলে। তার কারণ কি বলো, রিজন কি বলো? কি বললেন বুঝতে পারলাম না। ধরো একটা সাইকেল চালাচ্ছ, টায়ারের মধ্যে খুব বেশি পাম্প নেই, তার মানে কি তোমার কষ্ট হবে চালাতে, না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার কারণ কি, কেন কষ্ট হবে বলো? আমরা মাঝে মধ্যে এই হ্যান্ডেল বা চেন বা এগুলোতে তেল দেই না, সাইকেলে তেল দেই, হ্যাঁ, অনেকে দিই। দেখবে পোড়া মোবিল দেয়, অনেকে গ্রিস লাগায়, তাই না? কেন লাগায়? হ্যাঁ স্যার, গ্রিস তো স্যার গাড়িতে লাগানো। এই প্রত্যেকটা জিনিসের একটাই বাইকও উদ্দেশ্য, লাগানো। এই প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্যটা কি? ফ্রিকশন, এক্স্যাক্টলি, ফ্রিকশন। তার মানে আমরা যত ফ্রিকশন কম হবে, ফ্রিকশন কি করে, মেকানিক্যাল লসেস ক্রিয়েট করে, ঠিক আছে? এই ফ্রিকশনটাকে কমানোর জন্যই কিন্তু আমরা যতগুলো বললাম, তার মানে সাইকেলে যদি পাম্প বেশি করে রাখো তাহলে কি হবে, এর সারফেস এরিয়াটা, মানে এই টায়ারের, হ্যাঁ এই জায়গাটা রাস্তার সাথে যত কম কানেক্টেড থাকবে তত ফ্রিকশন কম হবে। পাম্প যত কম থাকবে, টায়ারটা বেশি করে কানেক্টেড হবে বেশি জায়গা রোডের সাথে, আর বেশি জায়গা রোডের সাথে কানেক্টেড হলে ফ্রিকশনটাও কি বেশি এরিয়া নিয়ে হবে। কথাটা বোঝা গেল? আর কিছুই না। আর যত বেশি পাম্প থাকবে তত এইখানে কানেকশানটা অনেক কম জায়গায়, ছোট্ট একটা জায়গায় হবে, ফ্রিকশন অনেক কম হবে। এটাই মেন মনে রাখবে, ফ্রিকশন। আমরা তেল দিচ্ছি সাইকেলের মধ্যে কেন, যাতে প্রত্যেকটা যে বল বেয়ারিংগুলো আছে সেখানে যাতে ফ্রিকশন কম হয়, তাই না? গ্রিস করে তবেই আমরা দেখবি বল বেয়ারিংগুলোকে ইনস্টল করি। সাইকেলে দেখলে, সাইকেলে মেকারের দোকানে নিয়ে গেলে গ্রিজ লাগিয়ে তারপরে ওরা চেঞ্জ করে বল বেয়ারিং। ধরো কোথাও ভেঙে গেল, প্যাডেলের কোথাও তোমাদের বল পাল্টাতে হবে, সেগুলো গ্রিজ লাগিয়ে নেয়। তো ওই গ্রিজটাও কিন্তু একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়, গ্রিজটা। তো সেই গ্রিজটাকে যাতে আমরা কন্টিনিউয়াসলি রিপ্লেস করতে পারি,
তার জন্য এই পুরো সিস্টেমটা ইনস্টল করতে হয়। দেখো সত্যি বললাম, আমাদেরকে কোনো টিচার এইভাবে পড়ায়নি কোনোদিন। এইভাবে পড়ালে ছবির মতো জিনিসগুলো মনে থাকবে, ভোলার কোনো জায়গায় নেই। জাস্ট তুমি একবার চোখ বুলিয়ে নেবে, মনে পড়ে যাবে। দেখো কি হচ্ছে, এটা হচ্ছে লুব্রিকেন্ট ট্যাঙ্ক। লুব্রিকেন্ট অয়েল এখান থেকে পাস হচ্ছে, পাম্প থ্রু ফিল্টার হচ্ছে প্রথমে। এই লুব্রিকেন্ট অয়েলটাকে প্রথমে আমরা ফিল্টার করছি, ফিল্টার করার পর এটাকে আমরা ডিজেল ইঞ্জিনে এন্টার করাচ্ছি। এবার এখানে এন্টার করিয়ে প্রত্যেকটা জায়গা লুব্রিকেন্ট করা হচ্ছে। তার মানে এখানে এইরকমভাবে লুব্রিকেন্ট হয় না যে আমি পার্টিকুলার একটা জায়গায় লাগিয়ে দিলাম, পুরো সিস্টেমটাতেই লুব্রিকেন্ট অয়েল থাকে, পুরো সিস্টেমটাতে। এবার এই লুব্রিকেন্ট অয়েলটা ইউজ হতে হতে আস্তে আস্তে প্রচুর হিট হয়ে যায়, তাই না? এটা তো হিট হবে, বলো হিট হবে না? হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ, ভেতরে বার্ন হচ্ছে, আমাদের অয়েলটা বার্ন হচ্ছে। তাহলে অয়েল বার্ন হলে আমাদের এটা লুব্রিকেন্ট অয়েলটাও কি হবে, হিট প্রডিউস হবে। এবার এই লুব্রিকেন্ট অয়েলটাকে আমরা কি করি, আমাদের কুলিং টাওয়ারের মাধ্যমে কুল করাই। কি করে কুল করাই? দেখো এটাকে এর মাধ্যমে বাইরে আনি। এখানেও একটা ফিল্টার আছে আবার, এই ফিল্টারের মধ্যে এই মানে হট অয়েলটাকে আমরা কি ফিল্টার করে নিলাম। এইবার এটা হচ্ছে আমাদের কনডেন্সার, এটা আমাদের কনডেন্সার। এই কনডেন্সারের মধ্যে অয়েলটাকে কিভাবে পাস করানো হয়, একদিন আমি দেখিয়েছিলাম। এইভাবে পাস করানো হয়। কেন বলো এইভাবে পাস করাই? হ্যাঁ স্যার, কারণ স্যার বেশিক্ষণ থাকতে পারবে। বেশিক্ষণ থাকতে পারবে। আর এই এরিয়াটায় যদি আমি ঠান্ডা জল রেখে দিই কি হবে, বলো বলো। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, অয়েলটা কিছু পরিমাণ ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কনডেন্সারের ভেতরে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। এবার এখান থেকে সেটা আবার এই যে লুব্রিকেন্ট অয়েল ট্যাঙ্কে চলে গেল, আবার এটা এখানে আসলো, এইভাবে সার্কুলেট ওয়েতে ঘুরছে। ঠিক আছে, তাহলে স্যার এই জায়গাটা ঠান্ডা হয় কি করে? এই জায়গাটাকে ঠান্ডা আমরা কি করে করি জানো? দেখো এই যে ওয়াটারটা এখানে আছে এই কনডেন্সারের ভেতরে, এই ওয়াটারটাও তো গরম হয়ে যাবে, তাই না? এখানে তো হট এখানে কি আসছে, ওয়াটারটা চেঞ্জ করতে হবে। ওয়াটারটাও চেঞ্জ করতে হবে। তাহলে ওয়াটারটাকে আমরা কি করি, এখান থেকে কুলিং টাওয়ারে পাস করাই। কুলিং টাওয়ার দিয়ে থেকে ঠান্ডা করে আবার পাম্প দিয়ে এখানে কনডেন্সারে এন্টার করাই। তাহলে স্যার কুলিং টাওয়ারে কি করে ঠান্ডা হয়? দেখো কুলিং টাওয়ারগুলো কেমন থাকে, এই রকম ধরনের। তোমরা পাওয়ার প্ল্যান্ট ভিজিট না করলে কোনো দিনও এগুলো বুঝতে পারবে না। সারা বছর ওখানে জল পড়ছে। আরে ভাই কি হচ্ছে, আমিও জানতাম না আগে। বিশাল বিশাল কুলিং টাওয়ার, সারা বছর জল পড়ছে। এইখানে ওপর থেকে শাওয়ারের মতো একদম ঝিরিঝিরি কণা করে এগুলোকে অনেকটা সারফেস এরিয়া দিয়ে নিচে নামানো হয়। আর ওপর থেকে বাইরের অ্যাটমসফিয়ারের জলটা কি ঠান্ডা থাকে না, এই যে গরম জলটাকে এই টাওয়ারের একদম, এটা তো কুলিং টাওয়ারের আপার পোর্শন, নিচে আরও বড় পোর্শন আছে। এখান থেকে এয়ার এন্টার করছে, বায়ু এন্টার করছে, আর এখান থেকে আমাদের গরম জলটা এন্টার করছে। তার মানে এটা হচ্ছে হট ওয়াটার। এই যে হট ওয়াটার, এই হট ওয়াটারটাকে জলটা ঠান্ডা আছে কি করে, শোনো না, এটাকে যদি তুমি এবার ভালো করে বোঝো, এই ওপর থেকে এক বালতি জল ফেলে দিলে সেটা আগে ঠান্ডা হবে নাকি ওপর থেকে যদি জলের ওই এক বালতি জলকে ড্রপলেট আকারে ফেলো, মানে একদম ঝিরিঝিরি ইলশে গুড়ি আকারে, মানে একদম ঝিরিঝিরি বিন্দু আকারে যেটাকে তুমি ফেলো, বাইরে থেকে তো ঠান্ডা এয়ার আসছে, মানে নর্মাল অ্যাটমসফিয়ারিক এয়ার। তাহলে অ্যাটমসফিয়ারের সাথে সেই ছোট ছোট জলের কণা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে নিচে জমা হতে থাকবে। কি বললাম বুঝলে? গরম জলকে যদি তুমি একদম সেটাকে শাওয়ারের মাধ্যমে একদম ঝিরিঝিরি করে নিচে ফেলো, ওপর থেকে যদি অ্যাটমসফিয়ারিক এয়ারটাকে সাকশন করা হয়, তাহলে সেই এয়ারের সাপেক্ষে মানে সংস্পর্শে
এই জলটা এসে সেটা কি এখানে যেটা জমা হবে সেটা হচ্ছে কোল্ড ওয়াটার। সেই কোল্ড ওয়াটারটাকে আমরা আবার পাম্পের মাধ্যমে কন্ডেন্সারে নিয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেল প্রসেসটা কি হচ্ছে অনিমেষ, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা বলো, সবাই চুপচাপ আছো তো? কোথাও কারো প্রবলেম আছে বুঝতে? বলো একদম। পূজা বুঝতে পারছো? হ্যাঁ চলো, সবাই রেসপন্স করবে। তাহলে আই থিঙ্ক ডিজেল পাওয়ার প্ল্যান্ট মানে পাওয়ার প্ল্যান্টটা কি করে কাজ করে বা এর পুরো লেআউট, আর কোথাও কারো ডাউট আছে বলো এইটুকু জায়গার মধ্যে? তুমি বলো। না স্যার নেই। এটা যদি কেউ একবার জিনিসটাকে একবার দেখে নেয় জাস্ট, তাহলে সে কিন্তু আরামসে বানিয়ে লিখতে পারবে, পারবে না বলো? আরামসে বানিয়ে লেখা যাবে। হ্যাঁ তাহলে স্যার, অবশ্যই। সব জিনিস কখনোই ভুলবে না। কখনোই ভুলবে না, একদম। সব জিনিস যে আমরা মুখস্থ করে লিখবো তাহলে কোনো দিনও পারবে না। ইংলিশে যেমন গ্রামাটিক্যাল মিস্টেক হতেই পারে, বাট অলওয়েজ ট্রাই করবে নিজে লেখার, নিজের ভাষায় লেখার, ঠিক আছে? স্যারের ভাষা বা বইয়ের ভাষায় লেখার দরকার নেই। যেগুলো ধরো ইম্পর্টেন্ট কোনো একটা সংজ্ঞা বা ইম্পর্টেন্ট ডেফিনিশন কিছু একটা লিখছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে কোনো জিনিসকে যখন ডেসক্রাইব করবে, নিজের মতো করে ডেসক্রাইব করবে, তাহলে কি হবে, তোমার নলেজটা অনেক ভাস্ট হবে, গেইন করবে নলেজটা। ওকে, সো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ডিজেল পাওয়ার প্ল্যান্ট। এবার আমরা দেখব ম্যারিট ডিমেরিট, মানে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখব, আর এর কোন এরিয়াতে আমরা এটাকে ইনস্টল করলে আমাদের সুইটেবল হবে। তাহলে দাঁড়াও, আরেকটু লিখে নাও। দেখো, ফুয়েল সাপ্লাই সিস্টেম। ফুয়েল সাপ্লাই সিস্টেমটা কি হচ্ছে? তাহলে আমি কি বললাম? ইট কনসিস্ট অফ স্টোরেজ ট্যাঙ্ক। ইট কনসিস্ট অফ স্টোরেজ ট্যাঙ্ক। তার মানে এটা স্টোরেজ ট্যাঙ্ক দিয়ে তৈরি হয়। ফিল্টার, মানে পুরো ফুয়েল সাপ্লাই সিস্টেমটার কথা আমি বলছি। এই সিস্টেমটা, এই যে এটা, এই সিস্টেমটার মধ্যে কি থাকে? একটা ফুয়েল ট্যাঙ্ক থাকে, ফিল্টার থাকে, পাম্প থাকে, ফুয়েল ইঞ্জেক্টর থাকে। ওটাই লিখবো, আর কিছুই না। না লিখলেও হবে, তোমরা না লিখলেও নিজে যদি লিখতে চাও লিখতেই পারো। ফিল্টার থাকে, তারপরে আর কি থাকে? ফুয়েল ট্রান্সফার পাম্প, ঠিক আছে? কনসিস্ট অফ স্টোরেজ ট্যাঙ্ক, ফিল্টার, ফুয়েল ট্রান্সফার পাম্প, আর কি একটা ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টর সৌম্যজিৎ, ওই জিনিসটাকে কি বলে গো ইংলিশে? আমার ঠিক মনে পড়ছে না। এই যে আমরা যদি মানে ফুয়েল ইনজেক্টর দিয়ে জিনিসটাকে মানে যদি ড্রপলেট আকারে ড্রপলেট ক্রিয়েট করি, মানে একদম জিনিসটাকে ঝিরিঝিরি করে ভেতরে ঢোকাই, ওই জিনিসটাকে ইংলিশে কি বলে? জানি না স্যার। মানে কথাটা আমার বুঝতে পারলে আমি কি বললাম? মানে এখানে তো র ফুয়েলটা আসছে, মানে পুরো ডিজেলটা তো একদম ধরো পাইপ লাইনিং করে আসছে। এবার এটাকে আমরা ফুয়েল ইনজেক্টর দিয়ে কি করি? কনভার্ট দ্য ড্রপলেটস। এখানে তো লেখা আছে ড্রপলেটস, কিন্তু ওটার একটা পার্টিকুলার ওই জিনিসটার একটা নাম আছে, মানে আমার ঠিক মনে পড়ছে না। মানে ওগুলোকে আমরা, বুঝতে পারছো? মানে সবাই তো বুঝতে পেরেছো জিনিসটাকে আমরা কিভাবে কনভার্ট করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের ড্রপের আকারে, একদম একদম। হ্যাঁ, স্প্রিঙ্কেল, ইয়েস, স্প্রিঙ্কেল আকারে ক্রিয়েট করি, একদম স্প্রিঙ্কেল ক্রিয়েট করি, ঠিক আছে? দেখবে তোমরা যদি কোথাও দেখতে পারো যে সেলুনে যেটা হয়, যখন মাথার মধ্যে স্প্রে করলে কি হয়, ওটা একদম ছোট ছোট ডটের আকারে বেরিয়ে আসে, তাই না? সেইভাবে করি যাতে ফুয়েলটা খুব ভালোভাবে বার্ন করা যায়।
আর ইনস্ট্যান্ট বার্ন হয়, যাতে ইনস্ট্যান্ট এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। যদি একটা ফুয়েল বার্ন হতে সময় লাগে তার মানে কি ওটার এফিসিয়েন্সি কমে যাবে, মানে টাইম লাগছে। আমি চাইছি কি ইনস্ট্যান্ট বার্ন করতে হবে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ডিজেল পাওয়ার প্ল্যান্ট। এবার এটা সম্বন্ধে আমরা দুটো পয়েন্ট খুব ভালো করে দেখব যে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী বা ম্যারিট ডিমেরিটস কী আছে। দেখো, ফার্স্ট বলো দেখি এর সুবিধাটা কি আছে, দু একটা বলো। যখন চাপ পড়ে যাবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা অন্য কিছু পাওয়ার প্ল্যান্ট, তখন আমরা এই পাওয়ার প্ল্যান্ট ইউজ করব। একদম, তার মানে ওভারলোডের ডিমান্ডটাকে ও কি করতে পারে, মেটাতে পারে। হ্যাঁ স্যার। তাহলে টু রিডিউস দ্য ডিমান্ড অফ ওভারলোড, এভাবে লিখতেই পারো। তাহলে ম্যারিটসে প্রথমে আমরা লিখছি that the design and the installation of such power plant is very simple. এটা বানানো কি খুব কষ্টকর বলো? না স্যার, বেশি কষ্টকর না তো। কিন্তু একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা একটা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট যদি বানাতে চাও তাহলে কিন্তু অবস্থা খারাপ। প্রচুর জায়গা লাগে আর প্রচুর প্রবলেম। প্রচুর প্রবলেম, অত বড় জায়গায় এখন বর্তমান দিনে তো এত বড় জায়গাই পাবে না, সব জায়গায় লোকের বসতি হয়ে গেছে, এত লোক সংখ্যা কিছু বলার নেই। ভেরি সিম্পল। তারপরে আজকে আমির আসলো না? হ্যাঁ স্যার, ও আমাকে কল করেছিল, আমি রিসিভ করিনি স্যার। ও, তাহলে হয়তো কিছু প্রবলেম হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এটার ডিজাইন কি হচ্ছে, এটা ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইজ ভেরি সিম্পল। তারপরে সাচ প্ল্যান্ট ক্যান বি লোকেটেড অ্যাট এনি প্লেস, আমরা যে কোনো প্লেসে এটাকে বানাতে পারি, যে কোনো। তার মানে আমাকে এরকম কোনো জায়গা দেখতে হবে না যে এই জায়গাটাকে আমি পরে এক্সপ্যান্ড করতে হবে বা এই জায়গায় করলে এখানে লোক সংখ্যা বেশি, প্রচুর পলিউশন, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যেখানে ইচ্ছা এটাকে ইনস্টল করতে পারি। তাহলে আমি আর লিখছি না, আমি এইটার নোটসটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ম্যারিট ডিমেরিট আর লোকেশান, কি করে লোকেশান চুজ করবো একটা পাওয়ার প্ল্যান্টের, এটা আমি পাঠিয়ে দেবো। আমি জাস্ট বলে দিচ্ছি। তাহলে 3 নম্বর কি হবে, such plant can be quickly কি হবে, কি করে কুইকলি প্রসিড অ্যান্ড ইনস্টল। আমরা খুব প্রসিড বলতে এটা খুব ইজিলি, মানে খুব কুইকলি কাজ করা স্টার্ট করে এবং ইনস্টল করাটা এটা খুব ইজি হবে। ঠিক আছে, তারপরে যেটা তুমি বললে সাচ প্ল্যান রিকোয়ার্ড লেস স্পেস, খুব কম জায়গা দরকার হয়। ঠিক আছে, হ্যাঁ স্যার। তারপরে দ্য কোয়ালিটি অফ ওয়াটার রিকোয়ার্ড ফর কুলিংয়ের জন্য যে ওয়াটারটা দরকার হয় সেটা খুব লিমিটেড ওয়াটার, খুব বেশি ওয়াটার দরকার হয় না। দেখো এখানে যেগুলো বেশি বা কম বলছে, হয়তো তোমার দেখলে মনে হবে স্যার অনেক জল লাগছে তো, কিন্তু তুমি যদি কম্পেয়ার করো থার্মাল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বা অন্য যে কোনো পাওয়ার প্ল্যান্টের সঙ্গে, তখন তোমার মনে হবে যে সেটা অনেক কম, তাই না? থার্মাল পাওয়ার প্ল্যান্টের টারবাইনের একটা ব্লেড দেখেছো, একটা লোকের থেকে বড় একটা ব্লেড। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেখানে সেই তুলনায় এটা অনেক ছোট হয়, অনেক ইজি হ্যান্ডেলিং। খরচা অনেক কম হয়। খরচা কম, কিন্তু ওই যে প্রোডাকশন করতে ফুয়েলের খরচ যে অনেক বেশি, এটাই তো ডিসঅ্যাডভান্টেজেস, তাই না? ফুয়েল তারপরে কি মেনটেনেন্স চার্জ অনেক বেশি এখানে। তার কারণ কি, ওই যে লুব্রিকেটিং অয়েলটা কন্টিনিউয়াসলি মেকানিক্যাল সিস্টেমটাকে লুব্রিকেট করে যাচ্ছে, তার মানে কি এক্সট্রা একটা অয়েল দরকার হচ্ছে না, ওই লুব্রিকেটিং অয়েল। তারপরে কি মেনটেনেন্স, হ্যাঁ এটা একটা খরচ। তারপরে মেনটেনেন্স চার্জেস এখানে অনেক বেশি। মেনটেনেন্স চার্জেস কেমন, দেখবে সাইকেলে বা যেখানে হোক গ্রিস করার পর গ্রিসটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়, সেটাকে রিপ্লেস করতে হয়। তো এখানেও কিন্তু সেই লুব্রিকেটিং অয়েলটার একটা পার্টিকুলার টাইম পিরিয়ড আছে, সেই টাইম পিরিয়ডের পরে পুরো সিস্টেমটাকে বন্ধ করে আবার তোমাকে সেই লুব্রিকেটিং অয়েলটা কিন্তু চেঞ্জ করতে হবে।
স্যার এখানে বুঝবো কি যে নষ্ট হয়ে গেছে, জিনিসটা কি কালো হয়ে যাবে? বোঝার কিছু নেই, একটা টাইম পিরিয়ড আছে, এতদিন ধরে এক্সপেরিমেন্ট করে ধরো শুকিয়ে যাবে। 1 কাপ চায়ের জন্য কতটুকু চিনি লাগে তুমি কি করো বোঝো, বলো কি করে বোঝো তুমি? আইডিয়া মতো আইডিয়া মতো সেভাবে ধরো যদি 2 দিন বোঝা যায়। বানালে 3 দিনের দিন দেখবে আর কম বেশি হবে না, তুমি যেটা চামচ দিয়ে দিচ্ছ বুঝে যাবে যে এই চামচ দিয়ে ভাই আমি যদি 2 চামচ চিনি দিই আমার 1 কাপ চায়ের জন্য এনাফ, রাইট? সেই রকমই একটা টাইম পিরিয়ড সিলেক্ট করা আছে যে এই লুব্রিকেটিং অয়েলটা কতদিন পরে এক্সপায়ার হবে, সেই এতদিন পরে আমরা রিপ্লেস করে দিই। কথাটা বুঝলে তো? হ্যাঁ স্যার, বুঝতে তার মানে পেরেছি। হ্যাঁ, এটার কিন্তু ইয়েটা অনেক বেশি, মানে মেনটেনেন্স কস্টও অনেক দরকার। তারপরে এর ক্যাপাসিটি হচ্ছে লিমিটেড, তুমি চাইলেই দেখো মনে আছে তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম রেটিং কত ছিল, কত মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারে বলো? বলো। 2000 থেকে 2500 মেগাওয়াট, সেখানে এ ম্যাক্সিমাম 100 করছে, তার মানে এর রেটিং অনেক কম। কথাটা বুঝলে? এর ম্যাক্সিমাম 100 করছে মাত্র, ম্যাক্সিমাম 100, তার মানে এর রেটিং কি অনেক কম। হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা একটা ডিমেরিটস। তারপরে কি এটাকে তুমি কন্টিনিউয়াস চালাতে পারবে না, বুঝলে? অনেক দিন যদি কন্টিনিউয়াস চলতেই থাকে একটা সময়ের পর এটা বার্ন আউট হয়ে যাবে। সো কন্টিনিউয়াস এটা কিন্তু চলে না। সো যখন আমার দরকার পড়ে তখনই আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্টটাকে কাজে লাগাই, সবসময় এটাকে মানে ওয়ার্ক করাই না ডিজেল পাওয়ার প্ল্যান্টটাকে। ওকে, তাহলে অনেকগুলো ডিমেরিটস বললাম, সবগুলোই বইতে খুব সুন্দর সহজ সরল ইংলিশে আছে, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। চলো স্যার, বলো। এই প্ল্যান্টগুলো আমাদের দেশে কোথায় কোথায় আছে? আমাদের বেশিরভাগ আমি তোমাকে বলছি জম্মু কাশ্মীরে আছে। আমি তোমাকে বললাম না ছোট ছোট প্ল্যানগুলো যেগুলো রিমোট এরিয়া বা মোবাইল এরিয়া, যেখানে সহজে ইয়েতে পৌঁছানো যায় না, ট্রান্সমিশন লাইন দিয়ে পাওয়ার আমরা পৌঁছাতে পারি না বা অনেক বেশি খরচ, সেখানে কোথায় কোথায় আছে তার একটা লিস্ট দিয়ে দেবো তোমাদেরকে, কোথায় কত ওয়াটের পাওয়ার জেনারেশন হয় দেখে নেবে, গোটা অল ওভার ইন্ডিয়ায় কোথায় কোথায় হয়। জম্মু কাশ্মীরে 4টে পাওয়ার প্ল্যান্ট আছে, তামিলনাড়ুতে একটা আছে, কর্ণাটকাতে একটা আছে, কেরলে 2টো আছে, সিকিমে 2টো আছে, আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা আছে। ঠিক আছে? যেগুলো জম্মু কাশ্মীরে আছে ওগুলোর রেটিং খুব কম, এই ধরো 2 মেগাওয়াট, 1.7 মেগাওয়াট, 5 মেগাওয়াট, খুব কম। ঠিক আছে? আর যে কেরলে যেগুলো আছে ওগুলোর মোটামুটি রেটিং ভালো, যেখানে অ্যাকচুয়ালি রেটিংটাও ডিপেন্ড করছে যে আমি ফুয়েলটাকে যে নিয়ে যাব তারও তো একটা কস্টিং পড়বে, তাই না? খালি আমি পাওয়ার প্ল্যান্টটাকে ইনস্টল করলাম সেরকম ব্যাপার নেই, ফুয়েলটাকে নিয়ে যাওয়ারও একটা কস্টিং পড়বে। চলো, আর কি, আর কিছু জানার নেই, লেআউট বলে দিয়েছি।